আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভি ইউরোপ নিউজে আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ সাথে রয়েছে আমি সিলভিয়া মশিউর। শুরুতে জানিয়ে দিব শিরোনাম। ব্রেক্সিট বাস্তবায়নের চূড়ান্ত ক্ষণের কাছাকাছি রয়েছে যুক্তরাজ্য। রানী দ্বিতীয় এলিজাবেথের আনুষ্ঠানিক সম্মতির প্রাক্কালে এমন মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বহুল আলোচিত ও প্রতীক্ষিত ব্রেক্সিট বিল পাশ করেছে ব্রিটিশ পার্লামেন্ট। এর ফলে ব্রেক্সিট সংক্রান্ত লিসবন চুক্তির অনুচ্ছেদ 50 আর্টিকেল সক্রিয় করার ক্ষেত্রে উন্মুক্ত হয়ে গেল সকল পদ। নিয়োগকর্তা চাইলে কর্মস্থলে মুসলিম মহিলা কর্মীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা দিতে পারবেন বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ আদালত। এবং বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের প্রয়োজনে পিতার মতো জীবন বিলিয়ে দিবেন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিব পুরো সংবাদ। সংবাদের পর এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europntv.com। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ব্রেক্সিট বাস্তবায়নের চূড়ান্ত ক্ষণের কাছাকাছি রয়েছে যুক্তরাজ্য। এ বিষয়ে রানী দ্বিতীয় এলিজাবেথের আনুষ্ঠানিক সম্মতির প্রাক্কালে তিনি এমন মন্তব্য করেন। এর আগে দীর্ঘ আইন লড়াই শেষে ব্রেক্সিট বিল পাশ করে ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে এটি পাশের পর ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে যুক্তরাজ্যের আর কোনো বাধাই রইল না। এখন শুধু রানীর আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষা। মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে এ বিষয়ের কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্রিটেন এখনও ব্রেক্সিট সূচির মধ্যে রয়েছে। এর ফলে ইউরোপের সঙ্গে নতুন আঙ্গিকে সম্পর্ক শুরু করার পুরো দেশের জন্য একটা চূড়ান্ত মুহূর্ত, যা বিশ্বজুড়ে শক্তিশালী স্বশাসিত ব্রিটেন হিসেবে ইমেজ তৈরি করবে। দ্য ইউরোপিয়ান ইউনিয়ন নামের এই বিলটি রানীর অনুমোদনের পর শিগগিরই আইনে পরিণত হবে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের পক্ষ থেকে আলোচনা শুরু করতে পারবেন থেরেসা মে। আশা করা হচ্ছে চলতি মাসের শেষ দিকে এ বিষয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে যুক্তরাজ্যের বসবাসরত ইইউ নাগরিকদের অধিকার নিশ্চিত করার বিষয়টি নিয়ে সরকারের উপরে বেশ কিছুটা চাপ রয়েছে। স্কটল্যান্ড যদি যুক্তরাজ্য থেকে বের হয়ে যায়, তাহলে স্কটল্যান্ড ন্যাটোর সদস্য পদ হারাবেন বলে জানান ন্যাটোর মহাসচিব জেন্স স্টেলনবার্গ। গতকাল স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিয়ন ঘোষণা দিয়েছেন, যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতার জন্য গণভোট আয়োজনে তিনি স্কটিশ পার্লামেন্টের অনুমতি চাইবেন। এরপর স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ন্যাটোর এই ঊর্ধ্বতন কর্মকর্তা। জেন্স স্টেলনবার্গ বলেন, যদি স্কটল্যান্ডের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে, সেক্ষেত্রে যুক্তরাজ্য সদস্যপদ টিকে থাকবে বলে স্কটল্যান্ডের ন্যাটো সদস্য পদের জন্য নতুন করে আবেদন করতে হবে। পরে 28টি জোট সিদ্ধান্ত নেবে স্কটল্যান্ডের সদস্যপদের বিষয়ে। তবে এই মুহূর্তে যুক্তরাজ্য ছাড়লে দেশটি ন্যাটো সদস্য থেকেও আলাদা হয়ে যাবে। সোমবার রাজধানী এডিনবার্গের সরকারি বাসভবন বুটে হাউজে স্টারজিয়ন বলেন, ব্রেক্সিটের পর যাতে করে স্কটল্যান্ডের সামনে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তিনি। এই সিদ্ধান্ত হবে ব্রেক্সিটের পক্ষে যুক্তরাজ্যের সঙ্গে স্কটল্যান্ডের থাকবে নাকি স্বতন্ত্র দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হবে। ফার্স্ট মিনিস্টার চান 2018 সালের শেষ ও 2019 সালের প্রথমার্ধে এ গণভোট অনুষ্ঠিত হোক। যদি স্কটল্যান্ডের সংসদ অনুমতি দেয়, তাহলে স্কটিশদের স্বাধীনতার জন্য এটা হবে দ্বিতীয় গণভোট। এর আগে 2014 সালে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটে মানুষ স্কটিশদের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। বহুল আলোচিত ও প্রতীক্ষিত ব্রেক্সিট বিল পাশ করেছে ব্রিটিশ পার্লামেন্ট। এর ফলে ব্রেক্সিট সংক্রান্ত লিসবন চুক্তির অনুচ্ছেদ 50 সক্রিয় করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী থেরেসা মের সামনে সব পথ উন্মুক্ত হয়ে গেল। তিনি এ অনুচ্ছেদ সক্রিয় করে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনকে যে কোনো সময় বের করে আনার উদ্যোগ নিতে পারেন। গতকাল ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়। ওই বিলে উচ্চকক্ষ হাউস অব লর্ডসের 2টি সংশোধনী প্রত্যাখ্যান করে হাউস অব কমন্স ব্রিটেন বসবাসরত ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অধিকার নিশ্চিত করা সংক্রান্ত সংশোধনী বাতিল হয়ে যায় 335 থেকে 287 ভোটে। অন্যদিকে ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টের অর্থপূর্ণ ভোটে সংশোধনী প্রত্যাখ্যান হয় 331 থেকে 286 ভোটে। হাউস অব কমন্সে বিলটি অনুমোদিত হওয়ার পর তা পাঠানো হয় উচ্চ কক্ষ হাউস অব লর্ডসে।
সেখানেও বিলটি পাশ হয়। এরপর তা পাঠিয়ে দেওয়ার কথা রয়্যাল বা রাজপরিবারের অনুমোদনের জন্য রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে। ধারণা করা হচ্ছে তিনি এতে স্বাক্ষর করবেন। রানী স্বাক্ষর করলেই এই বিলটি আইনে পরিণত হবে। সংসদে উচ্চকক্ষ হাউস অব লর্ডস আর্টিকেল 50 সংসদের পাশ করার পর ইইউ ছাড়তে যুক্তরাজ্যের এখন আর কোনো বাধা রইল না। যুক্তরাজ্যে বসবাসরত ইইউ নাগরিকদের অধিকার নিশ্চিত করার বিষয়টি নিয়ে সরকারের উপরে কিছুটা চাপ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইইউ নাগরিক যারা যুক্তরাজ্যে বসবাস করছেন তাদের অধিকার নিশ্চিত করার ব্যাপারে সরকার আন্তরিক। নিয়োগকর্তা চাইলে কর্মস্থলে মুসলিম মহিলা কর্মীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা দিতে পারবেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত। কর্মক্ষেত্রে মহিলারা হিজাব পরে কাজ করতে পারবেন কিনা এমন একটি মামলায় এই সিদ্ধান্ত ঘোষণা করেন ওই আদালত। এ বিষয়ে ইউরোপের কোনো আদালতে প্রথম রায় দেওয়া হলো। বেলজিয়ামে G4S কোম্পানির এক রিসিপশনিস্টকে হিজাব পরার কারণে চাকরি থেকে বরখাস্ত করার পর এক মামলা বেলজিয়ামের আদালত আইনি ব্যাখ্যার জন্য ইউরোপের সর্বোচ্চ আদালতে এই মামলা হস্তান্তর করেছিল। আদালত রায়ে বলা হয়েছে চাকুরিদাতারা চাইলে তাদের কর্মচারীদের হিজাব সহ যে কোনো রকম রাজনৈতিক, দার্শনিক অথবা ধর্মীয় পরিচয় লোকের সামনে দৃশ্যত তুলে ধরে এমন পোশাক বা প্রতীক পরা নিষিদ্ধ করতে পারবে। তবে ইউরোপের বিচারে আদালত তার রায়ে আরও বলেছে সব কর্মচারীর সাজ পোশাক নিরপেক্ষ রাখার নিজস্ব নীতির উপর ভিত্তি করে কর্মদাতা প্রতিষ্ঠানকে এই সিদ্ধান্ত নিতে হবে। এটা কোনো একজন ভোক্তার ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে করা যাবে না বলেছে আদালত। বুদ্ধি, সাহস ও অর্থ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব কাজে সহযাত্রী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। একইভাবে তিনি বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় সংসার সামলানোর পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়া, গান বাজনা শেখা সহ যাবতীয় গৃহস্থালির কাজও সুচারুরূপে সম্পাদন করতেন, যার কারণেই খোকা থেকে শেখ মুজিব এবং বঙ্গবন্ধু থেকে জাতির জনক হতে পেরেছেন শেখ মুজিবুর রহমান। সোমবার হাউস অব কমন্সে বঙ্গবন্ধুর লেখক এবং সাংবাদিক ফোরামের আন্তর্জাতিক সেমিনারে এমন মন্তব্য করেন ব্রিটিশ বাংলাদেশি রাজনীতিবিদরা। এই প্রথমবারের মতো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে হাউস অব কমন্সে। এ সময় বক্তারা বাঙালি জাতির আন্দোলন সংগ্রামের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুর সহধর্মিণী ও মহিষী নারীর ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি, এমপি, ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তারা বলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী লেখার পিছনেও সবচেয়ে বড় ভূমিকা ছিল মুক্তি সংগ্রামের অন্যতম দিকপাল বেগম ফজিলাতুন্নেসা মুজিবের। বঙ্গবন্ধু লেখক এবং সাংবাদিক ফোরামের আহ্বায়ক মুনির আহমেদ এর সভাপতিত্বে এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন শামসুল হক চৌধুরী এমপি, হাই কমিশনার নাজমুল কাউনাইন, ব্রিটিশ এমপি ওয়েস্ট স্ট্রিটিং এবং মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ সহ আরও অনেকে। এছাড়া বক্তারা স্বাধীনতা সংগ্রামের বেগম মুজিবের অসামান্য অবদানগুলো তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই এই আয়োজন বললেন আয়োজকরা। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। নৌকায় ভোট দেওয়া উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ। আগামী নির্বাচনেও আওয়ামী লীগের জয়ী করে দেশ সেবার সুযোগ করে দিতে লক্ষ্মীপুরবাসীর কাছে ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার মতো দেশের মানুষের জন্য জীবন দিতেও প্রস্তুত তিনি। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী নওজানা চৌধুরীর রিপোর্টে। প্রায় ২০ বছর পর লক্ষ্মীপুর সফরে আসলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর উপলক্ষে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর পরিণত হয় মিছিলের শহরে। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল গিয়ে মেশে জনসভাস্থল লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে। বেলা ৩টার কিছু আগে প্রধানমন্ত্রী যখন জনসভাস্থলে আসেন তার অনেক আগেই পুরো স্টেডিয়াম ভরে গেছে কানায় কানায়। হাজারো মানুষ তাদের নেত্রীকে স্লোগান ও করতালির মাধ্যমে স্বাগত জানায়। এ সময় প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে বলেন, একমাত্র তার সরকারই জনগণের কল্যাণে কাজ করে। বিপরীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে শুধু নিজেদের আখের গোছানোতেই ব্যস্ত থাকে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি কি করেছে? এরা কোনো ধর্মেও বিশ্বাস করে না। নইলে এই 2015 সালে 92 দিন মানুষকে জিম্মি করে রেখেছে। যারা এভাবে মানুষ খুন করে, যারা কোরআন শরীফ পড়ায়, যারা মসজিদে আগুন দেয়,
তারা আবার কিসের ধর্ম বিশ্বাস করে, কিসের জনগণের কল্যাণ করে? ওই বিএনপির নেত্রী হুকুম দিয়ে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা দেশের মানুষের কল্যাণ চাই। তার সরকারের সময়েই অপেক্ষাকৃত অবহেলিত জনপদ লক্ষ্মীপুরের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে বলে জানান শেখ হাসিনা। সরকার বিনামূল্যে উচ্চশিক্ষার ব্যবস্থা করেছে জানিয়ে তিনি ছেলে মেয়েদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। ঘোষণা দেন দেশের প্রতিটি উপজেলায় সরকারি কলেজ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সহ মসজিদ কমপ্লেক্স নির্মাণের। আমরা প্রতিটি জেলায় জেলায় যাতে বিশ্ববিদ্যালয় হয় তার ব্যবস্থা করে দেব। লক্ষ্মীপুরে আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ করে দেব। প্রতিটি উপজেলায় এবং জেলায় আমরা একটি মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার তৈরি করে দেব, যেখানে ইসলামের সত্যিকার শিক্ষা মানুষ পেতে পারে। জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের আরও তৎপর হওয়ার তাগিদ দেন তিনি, আর আহ্বান জানান আওয়ামী লীগের প্রতি আস্থা রাখার জন্য। যদি প্রয়োজন হয় বাবার মতো জীবন দিয়েও আপনাদের ভাগ্যের পরিবর্তন করে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে দেব, এটাই আমাদের প্রতিজ্ঞা। আগামীতে যত নির্বাচন আসবে প্রত্যেক নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন, সেটাই আমরা আপনাদের কাছে আশা করি। লক্ষ্মীপুরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন তার সরকারের আমলে লক্ষ্মীপুরে যে উন্নয়ন কাজ হয়েছে অতীতের কোনো সরকারের আমলে তা হয়নি, কারণ তার সরকারই একমাত্র এলাকা ভিত্তিতে নয় পুরো বাংলাদেশের সুষম উন্নয়নে বিশ্বাস করে। একই সাথে তিনি আগামী নির্বাচনে লক্ষ্মীপুরবাসীর সমর্থন চাইলেন। এর আগে জনসভাস্থলে পৌঁছে 9 তলা বিশিষ্ট জেলা আদালত ভবন, লক্ষ্মীপুর সদর উপজেলা ও কমলনগর উপজেলা কমপ্লেক্স সহ 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 17টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, লক্ষ্মীপুর। নিয়োগ, বাণিজ্য, সর্বস্তরের দুর্নীতি আর নিম্নমানের যাত্রী সেবায় ভয়াবহ ইমেজ সংকটে পড়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন। অবাধ দুর্নীতিতে 2015 সাল পর্যন্ত 5 বছরে 4,300 কোটি টাকার অডিট আপত্তি পেয়েছে সরকারের প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটি। আরও বিস্তারিত রিপোর্টে। 1972 সালে বিমান প্রতিষ্ঠার পর থেকেই লাভের পরিবর্তে দুর্নীতির তকমা নিয়েই কাটাতে হয়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। নতুন বিমান বহরে সংযোজন হলেও দুর্নীতি কমেনি। 2010-11 থেকে 2014-15 অর্থবছর পর্যন্ত যাত্রীদের আপ্যায়ন থেকে শুরু করে লিজ ও উড়োজাহাজের স্পেয়ার পার্টস পর্যন্ত প্রায় 4,000 কোটি টাকার অডিট আপত্তি করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। দুদকের তথ্য মতে 2013 থেকে 15 এই 3 বছরে এয়ারবাস মেরামতের নামে প্রায় 500 কোটি টাকার অনিয়ম পেয়েছে। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে 10 লাখ টাকার তেলের বিল দেখানো হয়েছে কোটি টাকায়। আর অতিরিক্ত মালামাল বহন করে প্রতিদিন প্রায় 2 কোটি টাকা অনিয়মের তথ্য পেয়েছে দুদক। এছাড়াও বিমানের তেল কেনাতেও দুর্নীতির চিত্র ফুটে উঠেছে সরকারি অডিটে। কি ইনভেস্টিগেশন হচ্ছে এটা বাকি কর্মচারীরা জানতে পারে না। এটা জানা উচিত, সবারই জানা উচিত যে ও এই কাজ করেছে এবং সেই জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে, কিন্তু এগুলো কোনো সময় করা হয় না, যার জন্যে কর্মচারীদের মধ্যে কোনো ভয়ভীতি নাই। দুর্নীতি অনুসন্ধানে বিমান কর্মকর্তাদের গঠিত কমিটির রিপোর্টে গ্রাউন্ড পাওয়ার ইউনিট থেকে মাসে 10 কোটি, এয়ার কন্ডিশন ইউনিট থেকে মাসে 12 কোটি, প্যাসেঞ্জার বাস থেকে 4.5 কোটি, পুশ টো ট্র্যাক্টর থেকে 3.5 কোটি টাকা লোপাটের চিত্র উঠে এসেছে। এছাড়াও হ্যান্ডলিং শাখাতে উঠে এসেছে 350 কোটি টাকা অনিয়মের চিত্র। এছাড়াও উড়োজাহাজ লিজে দরপত্রের নিয়ম মানছে না বিমান। এমন অনিয়ম আর দুর্নীতির কোনো রিপোর্ট প্রকাশ না পাওয়ায় এ ধরনের অপরাধ বেশি হচ্ছে বলে অভিযোগ এভিয়েশন বিশেষজ্ঞদের। তবে এসব অভিযোগ অস্বীকার বিমান কর্তৃপক্ষের। বিমানে যে কোনো ধরনের কেনাকাটা বা ক্রয় সরকারের ক্রয় নীতি বা পাবলিক প্রকিউরমেন্ট রুলস পিপিআর অনুযায়ী করা হয়ে থাকে এবং এই জন্য বিমানের প্রশাসনিক আদেশ জারি করা আছে এবং সেটা ফলো করে আমাদের প্রতিটা স্টেপ ফলো করে আমাদের কারিগরি মূল্যায়ন করে এবং দরপত্র মূল্যায়ন করে কমিটির মাধ্যমে এবং বোর্ডের অনুমোদনের মাধ্যমে এগুলো ক্রয় করা হয়ে থাকে। এক্ষেত্রে কোথাও কোনো অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই। বিমান কখনো কোনো অনিয়মকে প্রশ্রয় দেয় না। লাগেজ হারানো,
খাবারের মানসহ প্রতি পদে যাত্রীদের মুখোমুখি হতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিম্নমানের গ্রাহক সেবার। বেশি দামে বিজনেস ক্লাসের টিকিট কেটেও গন্তব্যে পৌঁছে তাদের ইকোনমিক ক্লাসের সেবা দিচ্ছে বিমান, এমন অভিযোগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের। আমি বাংলাদেশ বিমানে যাই কারণ কি এটা হচ্ছে আমাদের ন্যাশনাল এয়ারলাইন্স, যে আমি তো ইউজ করি হলো বিজনেস ক্লাসে যে বিভিন্ন জায়গায় যাই। কিন্তু দুঃখের বিষয় যে এটা যে ফ্যাসিলিটিস দেখা যাচ্ছে যে আমরা ট্রিটেড লাইসে ইকোনমিক ক্লাসের প্যাসেঞ্জারের মতো ট্রিট পাই। যেরকম ধরেন আমরা ইকোনমিক্স ক্লাসের ওদের মধ্যে বাসে উঠতে যেতে হয়, ফলে কি হচ্ছে তাহলে আমি তাহলে বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার কী হলাম? ওই শুধু কাগজে কলমে আমি টাকাটা দিয়েছি বিজনেস ক্লাস, আমি যখন নামছি বা উঠছি সব কিছুই হচ্ছে আমার ইকোনমিক ক্লাসের মতো। বিমানে খানা ঠিক মতন দেয় না, প্রত্যাশা মাফিক নয় সেটা, যতটুকু আশা করা যায় এই যুগে বিশেষ করে। এছাড়াও বিভিন্ন সময়ে সোনা চোরাচালানে বিমানের পাইলট, কেবিন ক্রু ও অন্য স্টাফদের জড়িত থাকার খবর প্রায় স্থান পাচ্ছে গণমাধ্যমে। সব বিষয় গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে বিমানের সার্বিক উন্নয়নে ডিজিটালাইজেশন সহ অন্যান্য খাতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। এগুলো বোর্ড দেখছে এবং বোর্ডেরকে বলা হয়েছে এগুলো দেখার জন্য। আমরা আশা করি তাছাড়া আমাদের মন্ত্রণালয় থেকে একটা নিবিড় পর্যবেক্ষণ টিম করে দেওয়া হয়েছে, তারাও বিষয়গুলোকে দেখবেন। বিমানের বিভিন্ন শাখায় বেশ কিছু খালি পদ পূরণ হলে এসব সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আশা করেন তিনি। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল ঘোষিত ৯০ দিনের কার্যক্রমের অংশ এবং তারেক রহমানের ১১তম কারাবন্দী দিবস উপলক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনে বিএনপির কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জিয়াউল ইসলাম দীপুর সভাপতিত্বে এবং নুরুল আমিন আকমল ও ইব্রাহিম মিয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নসরুল্লাহ খান জুনাই। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মওদুদ আহমেদ, মিসবা বিএস, শিবলি সাদিক, শরীফুল ইসলাম, কামাল হোসেন, আজমল হোসেন জাবের, কবি মনোয়ার সহ আরও অনেকে। সভায় বক্তারা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার উপর উদ্দেশ্য প্রণোদিত বিভিন্ন মামলার তীব্র সমালোচনা করেন। এ সময় তীব্র গণ আন্দোলনের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন। নাজির বাজার এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের এক্সিকিউটিভ কমিটি সাধারণ সভা সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ মুশাহিদ হোসাইনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. আলীর পরিচালনায় সভার বক্তারা বলেন, আর্থ মানবতার কল্যাণের জন্য মানবতাবাদী একদল উদ্যমী মানুষের প্রচেষ্টার ফসল এবং ট্রাস্টকে আগামী দিনের জন্য একটি মডেল সংগঠনে পরিণত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ সময় বক্তারা আগামী 22 মার্চ পূর্ব লন্ডনে রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিতব্য নাজির বাজার এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অভিষেক ও প্রথম ম্যাগাজিন তেপান্তরের প্রকাশনা সফল করতে সংগঠনের সকল ট্রাস্টি সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়। নবগঠিত কলচেস্টার বিএনপি পরিচিত সভায় বক্তারা বলেছেন, বর্তমান সরকারের হাতে বাংলাদেশ মোটেও নিরাপদ নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। পাশাপাশি ক্ষমতায় টিকে থাকতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, গুম করা হচ্ছে। নবনির্বাচিত সভাপতি মিজবানুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন দুদুর পরিচালনায় সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহসভাপতি আহমেদ আলী। সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মতিন মিয়া, সিনিয়র সহসভাপতি শাহ কামাল, নজরুল্লাহ ইসলাম রাজু, তথ্য সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে তারিকুল রহমান তুহিন ও মাহবুব খান সহ আরও অনেকে। ফ্রান্সে ব্যাপক আয়োজনে বৈশাখী উৎসব পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে প্যারিসের মেট্রো হোসের একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশের কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আমাদের ইলদা ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন জানান, প্রতি বছরের ন্যায় বাঙালিদের অন্যতম লোকজ উৎসব পহেলা বৈশাখ ব্যাপক আয়োজনে পালন করার লক্ষ্যে স্বরলিপি শিল্পী গোষ্ঠীর ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন প্লাসিড রিভোরিও এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মিজান চৌধুরী মিন্টু, হারুনুর রশিদ, খন্দকার বেনু, হাসানাত জাহান, কাজী লিটন সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও প্যারিসে বাংলাদেশি শিল্পী সহ ইউরোপের শিল্পীদের সমন্বয়ে এ বছর নতুন আঙ্গিকে স্বরলিপি শিল্পী গোষ্ঠী প্যারিসে 3টি পালন করবে। ফ্রান্সের শাকশেল স্টেশনের পাশে গুলিবিদ্ধ প্রবাসী রুহুল আমিনকে দেখতে হাসপাতালে উপস্থিত হয়েছেন ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ। রোববার বিকেলে প্যারিসের অদূরে গণেশ হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিনকে দেখতে যান তারা। এ সময় তারা রুহুল আমিনের চিকিৎসার খোঁজ খবর নেন। হাসপাতালে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, সিলেট বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি দিলওয়ার হোসেন কয়েস, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সাবু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, শাহজাহান মোহাম্মদ সহ আরও অনেকে। এ সময় সকল নেতৃবৃন্দ রুহুল আমিনের দ্রুত সুস্থতা কামনা করেন। স্পেনের বার্সেলোনা সুনামগঞ্জ প্রবাসীদের সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল দে সুনামগঞ্জ অ্যান্ড কাতালোনিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে মনোয়ার পাশা, সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম আবির, সাংগঠনিক সম্পাদক পদে কামাল মিয়া ও অর্থ সম্পাদক পদে আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন। আমাদের স্পেন প্রতিনিধি ফয়সুল রানা জানান, বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে সকাল 10টায় থেকে বিকেল 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলার পর ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবু ইউসুফ। মোট 506 ভোটের মধ্যে 352 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় এ নির্বাচন স্পেন তথা ইউরোপের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করবে বলে নির্বাচন পর্যবেক্ষকরা মনে করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদ স্পেনের কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন কাজী আলমগীর ও সবুজ আলম। আমাদের স্পেন প্রতিনিধি জাফরুল ইসলাম জানান, সোমবার স্থানীয় মাতৃভূমির রেস্টুরেন্টে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনতার উপস্থিতিতে কমিটি গঠনের গুরুত্ব, যোগ্য নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় আবুল খায়েরকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুরুজ্জামান, ফজলে এলাহি, রিপন সরকার, গাজী ফারুক, শাহ আলম, হাবিবুর রহমান ও মানিক মিয়া। এছাড়া তারা 21 দিনের ভিতরে একটি কর্মঠ, যোগ্য নেতৃত্ব ও শক্তিশালী কমিটি উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মৌলভীবাজার সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল বুদ্ধিমন্তর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আশফাকুর রহমান ও তার পরিবারবর্গের পৃষ্ঠপোষকতায় হাজী শহীদুর রহমান স্মৃতির আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন হয়েছে। বুদ্ধিমন্তর মাঠে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খেলায় সিলেটে বিয়ানীবাজার উপজেলা ও মৌলভীবাজার সিটি ক্লাব ফাইনাল খেলার মুখোমুখি হয়। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় বিয়ানীবাজার 1-0 গোলে জয় লাভ করে। পরে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আজিজুর রহমান চ্যাম্পিয়ন ও রানার আপদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, পরিচালনা কমিটি আহ্বায়ক কনকপুর ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল রহমান চৌধুরী। সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর 4 শিশু হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে মামলার নির্ধারিত তারিখ হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস মামলাটির সিলেট প্রেরণের আদেশ দেন। এর আগে সাক্ষ্য গ্রহণের জন্য কারাগারে থাকা মামলার প্রধান আসামি আব্দুল আলী বাগাল সহ ও 5 আসামির কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস সাক্ষ্য গ্রহণ না করে মামলাটি সিলেট প্রেরণের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ও চাঞ্চল্যকর এই মামলার সরকার নিযুক্ত বিশেষ পিপি অ্যাডভোকেট তিলক
কান্তি চৌধুরীর বিজন জানান, দেশের বিভিন্ন চাঞ্চল্যকর মামলার দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে 4 শিশু হত্যার মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্থানান্তর করার আদেশ দেওয়া হয়েছে। হবিগঞ্জে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম, বক্তৃতা করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। জেলা কাবাডি ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত খেলার হবিগঞ্জ, লাখাই, চুনারঘাট সহ 8টি দল অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে লাখাই উপজেলাকে হারিয়ে হবিগঞ্জ সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হন। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। ব্রেক্সিট বাস্তবায়নের চূড়ান্ত ক্ষণের কাছাকাছি রয়েছে যুক্তরাজ্য। রানী দ্বিতীয় এলিজাবেথের আনুষ্ঠানিক সম্মতির প্রাক্কালে এমন মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বহুল আলোচিত ও প্রতীক্ষিত ব্রেক্সিট বিল পাশ করেছে ব্রিটিশ পার্লামেন্ট। এর ফলে ব্রেক্সিট সংক্রান্ত লিসবন চুক্তির অনুচ্ছেদ 50 আর্টিকেল সক্রিয় করার ক্ষেত্রে উন্মুক্ত হয়ে গেল সকল পদ। নিয়োগকর্তা চাইলে কর্মস্থলে মুসলিম মহিলা কর্মীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা দিতে পারবেন বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ আদালত। এবং বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের প্রয়োজনে পিতার মতো জীবন বিলিয়ে দিবেন বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।